রাজধানীতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটে পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। বৃষ্টি নামে গেল ভাই, এখন তো দুর্ভোগে খুব চিন্তার বিষয়। 5 দিন ধরে আসছি, একটি গরু বিক্রি করতে পারি নাই। যা আশা ছিল এখন বৃষ্টি নেমে পড়ছে। আকাশে বৃষ্টি, কাস্টমার নাই, আমরা তো বিপদের ভিতরে আছি। বৃষ্টি হচ্ছে তাই আসলাম যে হয়তোবা এখন একটা গরু কিনতে পারবো। ঢাকার বাইরে জমজমাট বেচা কেনা, খরচ বাড়ায় বেশি দাম হাঁকছেন বিক্রেতা, কাঙ্ক্ষিত বাজেটে মিলছে না গরু। দাম চাই 1,10,000, মূলা 70-60। এই গরুর যে দাম চাইছে সেই হিসাবে আমাদের অ্যামাউন্ট নাই। তারা যেভাবে গরু মূল্যতেছে এইভাবে গরু বিক্রি করবো, কোনো তো কথা না। বড় বড় গরুগুলো চাহিদা বেশি হয়, পছন্দ হয়েছে নিয়ে নিচ্ছি আর কি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক আইজিপি বেনজিরের সম্পদের পরিমাণে দুদকের চোখ ছানা বড়া, তথ্য উপাত্তে মিলেছে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ, জানালেন আইনজীবী। 23 জুন হাজিরা নিয়ে সংশয়। বিদ্যুতের প্রিপেইড মিটারের হিডেন চার্জকে ভুল বোঝাবুঝি বলে দায় এড়ালেন সচিব। ভোগান্তির পরও বললেন দেয়া হচ্ছে ভালো সেবা। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে চুক্তি। এবং মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা, কাল মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচ বড় পর্দায় দেখতে রাজধানীর বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন টাইগার সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, চিরচেনা সেই ওপেনিং অর্থাৎ টপ অর্ডারের ব্যর্থতা এবং চিরচেনা সেই জনসমুদ্র। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। বাংলাদেশের দূরত্ব যতটাই হোক না কেন, যে কোনো উৎসব, যে কোনো ম্যাচের প্রাণকেন্দ্র কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। দেখতেই পাচ্ছেন বিকেল নাগাদ এবং সন্ধ্যার সময় কিন্তু একটা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু সেই ঝড় বাদলকে উপেক্ষা করে টাইগার ভক্তদের একটা ঢল নেমেছে। জানেন যে বাঁচা মরার লড়াই, এই অর্থে এই ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তবে যে স্বপ্নের সুপার 8, যে স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ দল দেশ ছেড়েছিল বিশ্বকাপে, সেই সুপার 8-এর পথে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এবং সেই ম্যাচ দেখতে কিন্তু একেবারে জনসমুদ্র। এবং আমরা সন্ধ্যার সময় এখানে চলে এসেছিলাম এবং সন্ধ্যা থেকে দেখছি যে টাইগার ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা কিন্তু বাংলাদেশের এই ম্যাচটা এ পর্যন্ত যে বাউন্ডারিগুলো হয়েছে কিংবা ওভার কাউন্টারের বাউন্ডারি তানজিদ তামিমের এই প্রতিটা বলে বলে তারা চিয়ার আপ করছে। এটাই তো আসলে টাইগার ক্রিকেটের অন্যতম শক্তির জায়গা। কারণ সাম্প্রতিক সময়ে অনেক ব্যাট প্যাচে গিয়েছে বাংলাদেশ দল, কিন্তু পারফরমেন্স যাই হোক না কেন সমর্থকরা কিন্তু সবসময় তাদের সঙ্গে ছিলেন এবং সবসময় তাদের সঙ্গে আছেন। তানজিদ তামিম দারুণভাবে শুরু করেছেন, 13 বলে 14 রান নিয়ে এই মুহূর্তে তিনি ব্যাট করছেন এবং যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে কিন্তু 140 রান এবং আমরা এবারে বিশ্বকাপে যেটা দেখছি যে 140 রান অনেক ভালো স্কোর। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দল কতটুকু স্কোর দিতে পারেন এবং বলতে না বলতে কিন্তু তানজিদ তামিমের ব্যাট থেকে আরও একটি চারের মার এবং দর্শকদের যে চিয়ার আপের কথা আমরা বলছিলাম সে চিয়ার আপ তারা করছেন। বলছিলাম যে শুধুমাত্র যে ডাচদের বিপক্ষে এই ম্যাচ নয়, একটা শোধও কিন্তু রয়েছে। কারণ গেল বছর যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল নেদারল্যান্ডসের কাছে কিন্তু বাংলাদেশ সেই ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল। বাংলাদেশের সামনে দারুণ একটা সুযোগ রয়েছে সেই বিশ্বকাপের শোধ নেওয়ার এবং এই ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে, বলছিলাম যে সুপার 8-এর কথা, কারণ গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল, যে ম্যাচটা কিন্তু বাংলাদেশের বলাই যায় যে সেই ম্যাচটা হয়তো বাংলাদেশ জিতবে। তো দেখে বাউল্লা এবং দর্শকরা প্রত্যাশা করছেন একটা বড় চ্যালেঞ্জিং পুঁজি ডাচদের বাংলাদেশ ছুড়ে দেবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর টিএসসি থেকে দর্শকদের উন্মাদনার সবশেষ খবর। রাজধানীর টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। রাজধানীতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটে পশু নিয়ে বিপাকে পড়েছেন ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। ভালো ব্যবস্থাপনা না থাকায় বৃষ্টিতে ভিজে নাকাল পশু, অন্যদিকে কাদায় কষ্টকর হয়ে পড়েছে স্বাভাবিক চলাফেরা। এমন অবস্থায় লোকসানের সংখ্যায় খামারিরা। এদিকে ঈদের 3 দিন বাকি থাকলেও রাজধানীর হাটে এখনো জমে ওঠেনি বেচাকেনা। দিনভর ভ্যাপসা গরমের পর রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া।
বৃষ্টিতে শীতল আবহাওয়া জনমনে স্বস্তি দিলেও ভালো ছাউনি আর নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পশুর হাটের সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত ভোগান্তি। একদিকে কোরবানির পশুগুলো ভিজে হয় নাকাল, অন্যদিকে হাটের মধ্যে কাদায় বিঘ্ন হয়ে পড়ে চলাফেরা। এতে বিকেল থেকে ক্রেতা সমাগম হওয়ার আশা নিরাশায় পরিণত হয় খামারিদের। আমার যেরকম ভাব দেখতেছে বৃষ্টির সময়, তাতে তো আমার সমস্যা দাঁড়া যাচ্ছে, বুঝতে পারছি। রাস্তায় যারা আছে তারা ভালো আছে, আমরা পানির ভিতরে পড়ে আছি। এখন আজকে কিছু কাস্টমার আসার কথা, বৃষ্টির কারণে কোনো কাস্টমার আসতে পারছে না, গরু কোনো বেচা কেনা নেই। প্রতিকূল পরিবেশে গত বছরের মতোই দাম নিয়ে শঙ্কায় পড়েছেন বিক্রেতারা। ছিল এখন বৃষ্টি নেমে পড়ছে, এই আশা এখন করতে পারি না যে গরু বিক্রি হবে। বৃষ্টি যে পরিমাণ হয়েছে প্রত্যেকটা গলিতে আঁটু পানির উপরে। আমরা চাচ্ছি যে সীমিত লাভেই বেচবো, কিন্তু কিতা নাই। এর আগে দিনভর রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশুর সংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় বেশি। জমজমাট না হলেও স্বল্প পরিমাণে বেচাকেনা শুরু হয়েছে ছোট ও মাঝারি আকারের পশু। দাম চাইছিলাম 130, তারপরে 20 বইলা 95 বিক্রি করছি। দাম মোটামুটি কমই আছে, পার্টি আসছে যেমন দেখে সব চলে যাচ্ছে। এবারে মৌসুমে হাটগুলোতে বড় আকারের ফ্রিজিয়ান ও শাহিওয়াল গরুর দাম হাঁকা হচ্ছে 8 থেকে 14 লাখ টাকা। দেশি জাতের গরুগুলোর দাম পড়বে 4 থেকে 5 লাখ টাকা। এছাড়া মাঝারি আকারে এক একটি পশু বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লাখের মধ্যে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের কোরবানির পশুর হাটে আছেন আমাদের সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। আলতাফ, বিকেলে বৃষ্টির কারণে বেচা বিক্রি বন্ধ থাকলেও রাত গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি রাজধানীর পশুর হাটে অর্থাৎ কুরবানির পশুর হাটগুলোতে কিন্তু মানুষের ভিড় বেড়েছে। যদিও ভিড় বাড়লেও আসলে আমরা যেটা দেখছি যে ক্রেতার থেকে দর্শনার্থীদের আসলে ভিড়টা বেশি। এখানে বিক্রি আসলে এখন পর্যন্ত বিক্রেতারা বলছেন সেভাবে শুরু হয়নি। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছি তেজগাঁর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের এই বাজারে, অস্থায়ী যে বাজারটিতে প্রতি বছরই সেখানে বাজার বসানো হয় সিটি কর্পোরেশন থেকে, এবং অনেকগুলো গরু আমরা দেখছি। তারা বলছেন যে মোটামুটি এখানে 6 থেকে 7 হাজার গরু আছে এবং বিভিন্ন জাতের গরু আছে। আমরা ইন্ডিয়ান জাতের গরু দেখলাম, এরপরে এখানে শাহিওয়াল জাতের গরু, এছাড়া আছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু, বিভিন্ন জাতের বড় বড় গরু কিন্তু আমরা এই বাজারটিতে দেখছি। তো তুলনামূলক অন্যান্য বাজারের থেকে যদি এই বাজারকে বলি কিছুটা ভিন্নতা আছে। এখানে গরুর সংখ্যা কম হলেও গরুগুলো আসলে বেশিরভাগই একটু বড় সাইজের গরু এবং সেগুলো দামও কিন্তু তুলনামূলক কিন্তু বেশি। এবং আমরা এখানে ক্রেতা সমাগম, মানুষের ভিড় দেখছি। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে মানুষ এখন আজকে যেহেতু আরও 3 দিন আছে, সেই 3 দিনে আগামীকাল থেকে শুক্রবার থেকে নিয়ে আরও 3 দিন পর্যন্ত হয়তো বেচা বিক্রি বেশি হবে। তবে আজকে বেচা বিক্রি সকাল থেকে খুব বেশি হয়নি, কিন্তু বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি দুর্ভোগ নেমে আসে বাজারগুলোতে, এবং সে কারণে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত প্রায় 2-3 ঘন্টা যাবৎ 4 ঘন্টা যাবৎ কিন্তু বেচা বিক্রি অনেকটা বন্ধ ছিল। তবে এখন দেখছি এই মুহূর্তে আমরা মানুষ কিন্তু বাজারে আসছে, গরু দেখছে। বেশিরভাগই তারা আসলে ঘুরে ঘুরে গরু দেখছে, অনেকেই দেখে দাম জেনে আবার চলে যাচ্ছে। তো আমি দেখছি এখানে এই হাটে আসলে মূলত 2-3 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ 15 লাখ টাকা পর্যন্ত দামের গরু কিন্তু আমরা এখানে দেখছি। এবং বিক্রেতারা বলছেন যে আসলে এই মুহূর্তে ক্রেতারা দাম শুনে আসলে চলে যাচ্ছেন বা আসলে অনেকে যাচাই করার জন্য হয়তো আসছেন। আমরা দেখছি যে কিছু দেশি জাতের গরুও কিন্তু আসলে এই হাটে উঠেছে, এবং এই ইজারাদার যারা আছেন এখানে তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে সকাল নাগাদ ভিড় বেড়েছিল এবং দুপুরে প্রচণ্ড গরম ছিল, সে কারণে কিন্তু ক্রেতা সমাগম কম হওয়ার কারণে আসলে অনেকটা বিক্রেতারা কিন্তু একটা শঙ্কার মধ্যে ছিল বৃষ্টি হওয়ার কারণেও। তবে এই মুহূর্তে তারা বলছেন যে আগামীকাল থেকে আসলে বিক্রি আরও বাড়বে বা ক্রেতা সমাগম বাড়বে এবং তারা আশা করছেন যে এই কোরবানিতে তারা এক ভালো ব্যবসা করবেন। এই ছিল আমার কাছে থাকা তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর। আমাদের সঙ্গে তেজগাঁর পলিটেকনিকের হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসেন। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নেই বাড়ি ফেরা ঘরমুখী মানুষের। তবে বাদ সাধে বিকেলের এক পশলা বৃষ্টি, এতে সদরঘাটে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলমুখী যাত্রীরা। এদিকে 2-1টি বাদে যথাসময়ে ছেড়ে গেছে সব ট্রেন। ব্যস্ততাকে ছুটি দিয়ে নারীর টানে বাড়ির পানে সব বয়সী মানুষ। তবে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়, ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলমুখী লঞ্চের যাত্রীরা।
অনেককেই দেখা যায় বৃষ্টিতে ভিজে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে। দুপুরে যাত্রী চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান ঘরমুখী মানুষ। কোরবানিতে আসছে, বাড়িতে যাচ্ছে, বৈরী আবহাওয়ার মধ্যে অনেক ভালো লাগছে। সবার সাথে একসাথে ঈদ করলে আনন্দ করার জন্য। তবে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে ভিন্ন চিত্র, নেই উপচে পড়া ভিড়। তবে বিকেল থেকে ট্রেনগুলোতে বাড়ে যাত্রী চাপ। এদিন 2-1টি ট্রেন বাদে যথাসময়ে কমলাপুর ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। তো গরম তো অবশ্যই লাগবে, এখন ঈদের সময় সবাই তো এখন বাসায় যাবে, সবার তো একটা চাপ আছে। প্রায় 3 ঘন্টার মতো বসে আছি। স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী জানান যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদ উল আজহা উদযাপনের জন্য তারা যাতে বাড়ি যেতে পারে সে চেষ্টা আমরা করছি। এদিন দিনভর বাস টার্মিনালগুলোতেও বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। কন্টেন্ট ক্রিয়েটর রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করাই হলো কাল। ওষুধ না পানীয়, জানে না ওষুধ প্রশাসনও। বেনজিরের সম্পদের পরিমাণ দেখে চোখ ছানাবড়া দুদকের। সংস্থাটির আইনজীবী বলছেন তার অপরাধ লব্ধ আয় বিপজ্জনক পর্যায়ের। তথ্য উপাত্তে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান দুদক আইনজীবী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তির খোঁজে নেমে গলদঘর্ম অবস্থা দুর্নীতি দমন কমিশন দুদকের। 34 বছর 7 মাসের চাকরি জীবনে নিজের এবং স্ত্রী মেয়ের নামে গড়েছেন সম্পদের পাহাড়। প্রথম দফায় গত 23 মে বেনজিরের 345 বিঘা জমি সরকারি বেসরকারি ব্যাংকে থাকা 33টি হিসাব অবরুদ্ধ করে দুদক। 3 দিন পর বেনজির ও তার স্ত্রী মেয়ের নামে থাকা 276 বিঘা জমি, গুলশান 4টি ফ্ল্যাট ও 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়। তৃতীয় দফায় গত বুধবার 8টি ফ্ল্যাট এবং 76 বিঘা জমি জব্দের আদেশ পায় দুদক। চলছে দেশে বিদেশে বেনজির দম্পতির আরও সম্পদের খোঁজ। দুদক আইনজীবী বলছেন সাবেক আইজিপির সম্পদের পরিমাণ দেখে হতবাক হয়েছেন তারাও। একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কিভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। তথ্যপত্র বিশ্লেষণ করে বেনজিরের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান সংস্থাটির আইনজীবী। যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে। বেপরোয়া সম্পদ অর্জনের বিষয়ে 23 জুন দুদকে ডাকা হয়েছে বেনজির আহমেদকে। 24 জুন হাজির হতে বলা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়েদের। যদিও ওই দিন তারা হাজির হবেন কিনা এ নিয়ে জনমনে রয়েছে সংশয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর হত্যার বিচারের মতো 21শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমানের বিচার করা আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বপ্ন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। এ সময় বাংলাদেশ বিরোধী অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানান 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামবে। প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভায় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 21শে জুন আওয়ামী লীগের উৎসবের দিন, জন্ম জয়ন্তী উপলক্ষে র্যালি উৎসবের আয়োজন। আর 23শে জুন হলো একটি বিশাল জনসভা, বিশাল জনসমুদ্রে পরিণত হবে। আমাদের আরেকটা স্বপ্ন 21শে আগস্ট জেলের হত্যার মূল নায়ক মাস্টারমাইন্ড তারেক রহমানের বিচার আমরা বাংলাদেশের মাটিতে ফিরে এনে বাংলাদেশের রাজনীতির বিষ বৃক্ষ বিএনপি আওয়ামী লীগের এই 75 বছরের জন্মদিনে আমরা শপথ নেই এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। রাতের সময় আরো থাকছে।
মেট্রো রেলে বহন করা যাবে না কোরবানির পশুর চামড়া ও মাংস। ঈদের দিন বন্ধ থাকবে চলাচল। অফিসের নতুন সূচি অনুযায়ী শিডিউলেও পরিবর্তন, সুবিধা পাবেন যাত্রী। অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করায় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায় ব্লু এর কোনো অনুমোদন নেই, এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। গেল 24 এপ্রিলের কুমিল্লায় রাফসানের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহে পুকুরে ডুবে সহোদর 2 ভাই বোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান বিকেল 3টার দিকে ফুলপুরের রামকৃষ্ণপুর এলাকায় পুকুরের পাশের গাছ থেকে পড়া খেজুর তুলতে যায় 2 ভাই বোন সানিয়া আক্তার ও মেহেদি হাসান। তাদের সঙ্গে ছিল আরেক শিশু নুসরাত জাহান। এ সময় পানিতে পড়ে তলিয়ে যায় তারা। স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এক শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে একে একে 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদসহ যে কোনো সময়ে বৈধ উপায়ে দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের ভরসা বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের ওপর। কারণ এতে ভোগান্তি ছাড়া দ্রুত টাকা পেয়ে যান স্বজনরা। ক্যাপ্টেন ইফতেখারুল আলম কাজ করেন একটি বিদেশি শিপিং কোম্পানিতে। ঈদসহ যে কোনো সময় দেশে টাকা পাঠাতে এই নাবিক ভরসা রাখে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের উপর। বিভিন্ন দেশ থেকে আসলে টাকা পাঠানো স্পেশালি আমাদের জন্য এটা খুব অসুবিধা, কিন্তু বিকাশ মোবাইল ব্যাংকিং হওয়াতে যে কোনো দেশ মান্থলি বেসিসে বা আমার ফ্যামিলির যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি টাকাটা আমার ফ্যামিলিকে পাঠাতে পারি। তার মতো অনেকে দেশে অর্থ পাঠাতে হাঁটেন একই পথে। প্রবাসীদের স্বজনরা বলছেন দ্রুত অর্থপ্রাপ্তি সহজ করে তুলেছে তাদের জীবনকে। আমার ভাই বিদেশে আছে, উনিও টাকা বিকাশে পাঠায়, কিংবা মাসে যে খরচটা সেটাও কিন্তু বিকাশে পেমেন্ট করে। বিকাশে ওখান থেকে দিলে খুব সহজে সঙ্গে সঙ্গে টাকাটা পায়। সরকারিভাবে যে একটা রেমিটেন্স কমিশন, এটাও আমরা ওদের অংশীদার হিসেবে ভাগিদার হয়ে থাকি আর কি। মোবাইল ব্যাংকিংয়ে 65টি দেশের প্রবাসীরা অনুমোদিত ও তালিকাভুক্ত বিদেশি ব্যাংক, অর্থ স্থানান্তর সংস্থা MTO এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে অর্থ পাঠাতে পারছেন। 7 টাকা চার্জে ব্র্যাক, সিটি ব্যাংক এবং কিউক্যাশ এটিএম বুথ থেকে তা উঠাতে পারেন গ্রহীতারা। মোবাইলে আর্থিক সেবাদান জনপ্রিয়তা পাওয়ায় রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি নেবে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। সকালে গণভবনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে জানিয়েছেন রাষ্ট্রদূত। অবৈধ ইমিগ্রেশনের বিষয়েও সতর্ক থাকার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও প্রধানমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। বিদ্যুতের প্রিপেইড মিটার নেই কোনো হিডেন চার্জ। এ নিয়ে যেসব অভিযোগ উঠছে তা কেবলই ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন বিদ্যুৎ বিভাগের সচিব। অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বলছেন পুরো বিষয়টি আদালতকে অবহিত করা হবে। এর আগে জামালপুরে যৌথ মালিকানায় 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে চুক্তি হয়। সেবার মান উন্নতি আর হয়রানি মুক্ত করার কথা বলে যে পদ্ধতির পথে হেঁটেছে বিদ্যুৎ বিভাগ, সে প্রিপেড মিটারই এখন গ্রাহকের গলার কাঁটা। ডিমান্ড চার্জ, অদ্ভুত সংখ্যার ওটিপি, মিটার ভাড়া, বিদ্যুৎ বিল সহ নানা বিষয়ে নতুন নতুন অভিযোগ প্রশ্নের মুখে ফেলছে পুরো ব্যবস্থাপনাকে। ভোক্তাদের অতিরিক্ত ও গোপন চার্জের অভিযোগ তুলে করা রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিষয়টি তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। পরদিন বৃহস্পতিবার সাংবাদিকদের মুখে পড়লে নিজেদের পক্ষেই সাফাই গাইলেন
বিদ্যুৎ সচিব। স্মার্ট প্রিপেমেন্ট স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের যেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের ভোগান্তি না থাকে। তো এটা না বেড়ে যায়নি, এটা হলো ভুল বোঝাবুঝি। এটা এই কারণ প্রযুক্তি তো কোনো ভুল হতে পারে না। এর আগে বিদ্যুৎ ভবনে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান সিআরআইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জির সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিআর পাওয়ারজেনের চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী $170 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2000 কোটি টাকার প্রকল্পটির 70% মালিকানা চীনের ও 30% বাংলাদেশের। আর ইউনিট প্রতি বিদ্যুতের দাম ধরা হয়েছে 11 সেন্ট। আর সে কারণে প্রশ্ন উঠছে সাম্প্রতিক অন্যান্য প্রকল্পের তুলনায় এই কেন্দ্রটির বিদ্যুতের দর নিয়ে। খুব দ্রুত বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা আবার ট্যারিফ বাতিল করে দিয়ে আবার নতুন করে এরকম আমরা করছি। 2026 সালের জুনে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। মেট্রো রেলে বহন করা যাবে না কোরবানির পশুর চামড়া এবং মাংস। ঈদুল আজহার দিন বন্ধ থাকবে চলাচল। বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। সড়ক পথের অনিশ্চিত যাত্রার বদলে বর্তমানে রাজধানীবাসীর আস্থার বাহন মেট্রো রেল। প্রতিদিনই উপচে পড়া মানুষের চাপ সেই কথাই বলে। বৈদ্যুতিক এই বাহন জাদুর কাঠির মতো পরিবর্তন নিয়ে এসেছে মানুষের জীবনে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনা নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবার সরকারি অফিসের নতুন সময়সীমা অনুযায়ী মেট্রো রেল কর্তৃপক্ষ পরিবর্তন এনেছে চলাচলের সময়ে। পুনর্বিন্যাস করা হয়েছে পিক অফ পিক আওয়ারে, যা কার্যকর হবে আগামী 19 জুন থেকে। পিক আওয়ারটাতেই একটা মূলত পরিবর্তন হচ্ছে, বিশেষ করে যাওয়ার সময়। যেহেতু যাওয়ার সময়টাতে একদম 1 ঘন্টা পিছিয়ে গিয়েছে, আগের পিক আওয়ার থাকলে যাত্রীরা যাতায়াত করতে পারবে না, একটা বড় অসুবিধা হবে। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট যুক্ত হবে না এমন প্রত্যাশা জানিয়ে কর্তৃপক্ষ বলছে সরকার ভ্যাট যুক্ত করলে করার কিছুই থাকবে না। কুরবানির পশুর চামড়া, কাঁচা মাংস অথবা রান্না করা মাংস এগুলি বহন করা যাবে না। বর্তমানে প্রতিদিন 3 লাখেরও বেশি যাত্রী চলাচল করছে মেট্রো রেলে। আস্থার বাহন মেট্রো রেলে চড়তে গিয়ে অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন। সময় বাঁচাতে এসে নষ্ট করে ফেলেন মূল্যবান সময়। আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষ সবাইকেই MRT পাস বা র্যাপিড পাস সংগ্রহের পরামর্শ দিচ্ছেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। রাত থেকেই মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আর মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। মক্কা থেকে পবিত্র হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। 8 জিলহজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মিনায় অবস্থানের মধ্য দিয়েই শুরু হবে এই হজের আনুষ্ঠানিকতা। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও 9 তারিখ ফজরের নামাজ আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এবং এটাই হজের নিয়ম ও সুন্নাহ। এজন্য হাজিরা মক্কা থেকে বৃহস্পতিবার এই রাতের মধ্যেই মক্কা ত্যাগ করবেন এবং মিনার উদ্দেশ্যে রওনা করবেন। সৌদি গ্যাজেটের তথ্য মতে এই বছর প্রায় 180টিরও বেশি দেশ থেকে প্রায় 20 লক্ষ মানুষ মক্কায় হজ আদায় করতে আসছেন এবং হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সাথে সাথেই বিশ্বের 180টি দেশের মানুষ মিনায় অবস্থান করবেন এবং সেখানে জিকির আজকারের মাধ্যমে সময় গুজরান করবেন। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করবেন। 10, 11, 12 জিলহজ শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতার মোটামুটি কার্যক্রম শেষ করবেন এবং মক্কায় এসে তাওয়াফে জিয়ারা করবেন এবং এর মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। হজের আনুষ্ঠানিকতার পরপরই সবাই মদিনার উদ্দেশ্যে রওনা হয়। অনেকে হজের আনুষ্ঠানিকতার আগেই মদিনায় গমন করেন, রাসূলের কবর জিয়ারা করেন। মক্কার তাপমাত্রা প্রায় 41 থেকে 43 সেলসিয়াস। এজন্য মক্কার ধর্ম মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশেরও ধর্ম মন্ত্রণালয় থেকে হাজিদেরকে সতর্কতা স্বরূপ ছাতা ও সানগ্লাস ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র নগরী মক্কা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাজধানীতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটে পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা, কাঙ্ক্ষিত বাজেটে মিলছে না গরু। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।